প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ কিছুটা তথ্যপাত্য তুলে ধরার চেষ্টা করব, যেন একটু ধৈর্য সহকারে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওটার নাম প্রাসাদ ষড়যন্ত্র নয়, প্রসাদ ষড়যন্ত্রের ঝড়ে বিধ্বস্ত আওয়ামী লীগ। প্রাসাদ বা প্যালেস কনফারেন্সি, প্রাসাদ ষড়যন্ত্র যেটা বোঝায়, সেটা শুধু যেমন নবাব সিরাজউদ্দৌলার পরিবারটা ধ্বংস হয়ে গেল, যেহেতু নবাবী আমল ছিল, সেহেতু কোনো রাজনৈতিক পরিমণ্ডল, রাজনৈতিক নেতা বা কোনো অবকাঠামোগত তৎপরতা বা সংগঠন ছিল না, কিন্তু তার যে সরকারি পাইক পেয়াদা ছিল, তার কাছের কিছু মানুষ ছিল, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বড় একটি, শুধু বড় না, বিশাল বড়, যে ক্ষতিগ্রস্তের সম্মুখীন আজও সেই ক্ষতের ঘা শুকায়নি। পুরা ভারতবর্ষের দিকে তাকালেই বোঝা যায় মুসলিমদের উপর যে নিগ্রহ, জননাচার, অত্যাচার, মুসলিম স্থাপনার উপরে যে ধ্বংসাত্মক কার্যকলাপ সর্বক্ষণ, সর্বময়, সর্বব্যাপী সংগঠিত হচ্ছে, সেটা ওই নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই শুরু। কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট যেটা হলো, এটাকে অনেকেই, আমিও নিজেও কিছুটা হলেও প্রাসাদ ষড়যন্ত্রের ভিতরে রাখতে চাই, বা কিছুটা আছে, কিন্তু বড় একটা অংশ জুড়ে আছে হচ্ছে প্রসাদ ষড়যন্ত্র। প্রসাদটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনার শেষে তারা অনেক কিছু খাবার আইটেম একসাথে মাখিয়ে সবার হাতে সেটা দেয়। সেটা তাদের ধর্মীয় অনুভূতিকে পুণ্যের সহায়ক বা পবিত্র ভোগ্যপণ্য, যেটা খেলে তারা পবিত্রতাই মনে করে, প্রসাদ বলে। অনেকেই এটা প্রবাদের ভিতরেও নিয়ে আসছে। খাওয়ার ভাবভঙ্গি দেখে অনেকেই বলে থাকে সেই খাওয়ানে আলাকে, যেমনভাবে খাচ্ছিস যেন প্রসাদ খাচ্ছিস। তো আওয়ামী লীগের রাজনীতিতে এই প্রসাদ ভক্ষণের বড় একটি নিয়ামক ছিল। বড় বড় প্রজেক্ট, অর্থ লুটপাট, ভোগ বিলাসিতার জীবনকে ত্বরান্বিত করতে দলীয়ভাবে যে অর্থ পাচার থেকে শুরু করে দুর্বৃত্তায়নের যে সুযোগ সুবিধা দলীয়ভাবে অনুমোদিত হয়েছে, এই দুইটা বিষয় নিয়েই আমি ছোট করে একটু আলোচনা করব, তবে একেবারে ছোট হবে না। এটা শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিতরেই না, সরকারি আমলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। ছোট ছোট দুইটা উদাহরণ দেই। শুধু প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর জড়িত যেসব মন্ত্রণালয়, সচিবালয়, এর ভিতরে সরকারি আমলারা, সরকারি চাকরিরত অবস্থায় ৭৬ জন লেখক, এদের ভিতর থেকে তৈরি সব সরকারি চাকরিজীবী। ৭৬ জন লেখক, ৭,০০০ বই শেখ মুজিবকে নিয়ে লেখা হয়েছে। শেখ মুজিবের
পরিবার, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বউ ভ্রাতা সবাইকে নিয়ে 7,000 বই এরা রচনা করেছেন। এবং আপনারা জানেন যে বিগত আমলীগে অঘোষিত কিছু, যেগুলো জনসম্মুখে সরাসরি আসে নাই, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তার নমুনা। এই বইগুলো সরকারি স্কুল, কলেজ, সরকারি লাইব্রেরি, গণগ্রন্থাগারগুলোতে চাপে বাই অর্ডারে নিতে বাধ্য করা হয়েছে। এবং এই সব জায়গায় আবার বই কেনার জন্য যে বরাদ্দকৃত অর্থ, সেখান থেকে এই বইয়ের বিনিময়ে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ বরাদ্দ দিয়েছে, তাদের লিখিত বই ওইখানে দিয়ে সেই টাকা আবার তুলে নেওয়া হয়েছে। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে পলিটেকনিক্যাল কলেজগুলা হোক বা জেনারেল কলেজগুলা হোক, যেখানে 1-2টা কম্পিউটার ডেমনস্ট্রেশনের দরকার, প্রচুর পরিমাণে কম্পিউটার বাই অর্ডারে, বলার কয়া কিচ্ছু নেই, আগে সেগুলো প্যাকিং করে পাঠিয়ে দিয়ে সমস্ত পুলিশ অফিসগুলাতে, সরকারি অফিসগুলাতে, সচিব, ডিসি অফিস বলেন, উপজেলা অফিস বলেন, ভূমি অফিস বলেন, সমস্ত ক্ষেত্রে ওই অপারেট তৈরি না করেই, কম্পিউটার অপারেটর তৈরি না করেই, কম্পিউটারের দক্ষতার সুযোগ তৈরি করার আগেই প্যাকেট করে ওই কম্পিউটারগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তার বিনিময়ে শত কোটি টাকা বরাদ্দ যেমন হয়েছে, এখান থেকেও তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রসাদ বন্টন, এর ভক্ষণ করার সুযোগ সবাইকেই, এর স্বাদ গ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে সরকারিভাবেই। তো সবাই সেই সুযোগ গ্রহণ করেছে, নিয়েছে। এগুলো হচ্ছে সরকারি 3 নাম্বার ওয়েতে, গলিপথে, অন্ধকার রাস্তায়, আলোকিত অন্ধকারে। এগুলো হচ্ছে আলোকিত অন্ধকার। এখন আমি সরকারি অবকাঠামোর ভিতরে ঢুকি। আপনারা অনেকে এগুলো ওপেন সিক্রেট। 9 সালে 8 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন এদের 2 বোনের ভিতরে একটি চুক্তি হয়। চুক্তিটা এরকম ছিল যে শেখ হাসিনা প্রথমবার এবার প্রধানমন্ত্রী হবেন, এর পরের টার্মে শেখ রেহানা প্রধানমন্ত্রী হবেন। এবং এই প্রথম টার্মে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই শেখ রেহানার কিছু অনুগামী দলের ভিতরে তৈরি হয়। এই তৈরিটা করার জন্য শেখ হাসিনাও কিছুটা দায়ী আছে। এবং তাদের 2 বোনের যে ডিট ছিল, সেটাও যারা জানত নিকটতম, এদের ভিতর প্রবীণ রাজনীতিবিদ যারা, তুফাইল, আমু, মায়া, এদের মতো যারা পুরানো ধাঁচের ছিল, শেখ হাসিনাও চাচ্ছিলেন যে আস্তে আস্তে ধাপে ধাপে এই বাবের সাথে যারা রাজনীতি করছে এদেরকে বাইপাস করে চলা, এদেরকে কৌশলে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবণতা শেখ হাসিনা নিজেই বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন আয়োজনে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা, স্নায়ুতাত্ত্বিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা। আমি এমন খবর পাচ্ছিলাম ওই সময়টাতে, একেবারে তার কাছের থেকেই পাচ্ছিলাম, যে 2 বোন যখন এক জায়গায় বসতো, শেখ হাসিনার আর চোখ একটা সবসময় শেখ রেহানার দিকে থাকতো, আর এক চোখ মিটিংয়ের উপস্থিত স্থায়ী কমিটি বলেন, উপদেষ্টা মণ্ডলী বলেন, যে কোনো বড় ধরনের হেভিওয়েটের নেতাদের নিয়ে মিটিং হলেন, কে শেখ রেহানার দিক তাকাচ্ছে বা শেখ রেহানা কার দিকে আই কন্টাক্টের জন্য চেষ্টা করছেন। এবং শেখ হাসিনা বিন্দু মাত্র আঁচ করতে পারলেই তাদেরকে ওই দিনই শেষ মিটিং তাদের জন্য। এবং শেখ রেহানার এমনভাবে শেখ হাসিনা আসরের তলে ঢেকে রেখেছিলেন যেন 24 ঘন্টা বাথরুমে গেলেও শেখ রেহানার বাথরুমের দরজায় শেখ হাসিনা দাঁড়ানো থাকতো, যে বাথরুমে যেও কারোর সাথে কোনো যোগাযোগের চেষ্টা করে কিনা। এবং তাকে নীরব রাখার জন্য শেখ রেহানার ছেলে
শেখ হাসিনার মেয়ে শেখ হাসিনাকে তার মায়ের মাধ্যমে চাপ দিচ্ছিলেন যে সে প্রধানমন্ত্রী হবে, তুমি কেন হবে না। এ নিয়ে তাদের ভিতরে অভ্যন্তরীণ পারিবারিকভাবে অনেক ঝইঝামেলি অনেক সময় হয়েছে। দুই বোনের উচ্চ বাচ্চাও হয়েছে তাদের একেবারে অভ্যন্তরীণ কক্ষে, সে খবর ছিল। তো এখান থেকে দলীয় বিভেদ, দলীয় ভাগ প্রাথমিকভাবে এখান থেকেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দলটা শুরু হতে থাকে। দ্বিতীয় কন্দল শুরু হয়, আপনারা জানেন, দ্বিতীয়বার বা তৃতীয়বার, আমি আরাফাতের কথা বলি। আরাফাতকে যখন প্রথমবার হিরো আলমের সাথে সংসদ সদস্য করে নিয়ে আসে একটা জায়গা থেকে, ওইখানকার স্থানীয় নেতারা কিন্তু চরমভাবে তাদের বিরূপ মনোভাবাপন্ন প্রকাশ করার চেষ্টা করছিলেন যে আমরা এখানে তো আছি, আমরা নেতা আছি, সাংগঠনিক আমাদের কমিটি আছে, আমাদের সাবেক এমপিরা আছেন, তারা নির্বাচন করবে। আরাফাত কোথার থেকে কে এখানে এসে আমাদের এখান থেকে এমপি হয়ে যাবেন কেন? কিন্তু কারো কথা শেখ হাসিনা শোনেনি। জয়ের বন্ধু, তাকে সেখান থেকে নির্বাচন করে নিয়ে যাওয়া হয় এবং বাইরের থেকে যেসব লোক, যেমন নায়ক, একজন মিরপুর 10-এর ঢাকা 10-এর এমপি হলেন নড়াইলের মাশরাফি, ফুটবলার সালাউদ্দিন, বা মাগুরার কথা বলি শেখর। এই যে এটা কি মনে করেন, ধরেন চিড়িয়াখানায় 3বার বা 2বার একেবারে সুন্দর পিস করা মাংস বালতিতে করে নিয়ে বাঘকে খেতে দেওয়া হয়। বাঘ সকালে খাইলো, ও জানে যে বিকেলে আমি আবার পাবো। দুপুরে যদি বলা হয় বিকেলে তোমার আর মাংস দেওয়া হবে না, কি অবস্থার সৃষ্টি হতে পারে। এদের তো প্রজেক্ট থাকে। একজন রিক্সা চালক বলেন, যে কেউ বলেন, সে একবেলার বাজার করে আবার কর্মক্ষেত্রে থাকে, যে আবার আয় করে পরের বারের খাবার তারা কিনবে। এই এমপি মন্ত্রীরা বা রাজনৈতিক নেতারাও এ ধরনেরই চিন্তাভাবনা করে যে এবার এমপি হলো, এবার কানাডা বাড়ি হলো, আমেরিকা বাড়ি হলো, এর পরের বারে এমপি হয়ে মন্ত্রী হয়ে আমেরিকাতে, কানাডাতে, দুবাইতে, মধ্যপ্রাচ্যের কোনো দেশে বড় ধরনের একটি কারখানা, বা মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে একটি বড় ধরনের মিল কলকারখানা তৈরি করবেন। কিন্তু সেখানে যদি দল আর নমিনেশন না দেয়, সুযোগ না দেয়, কি অবস্থা। বাঙালি কিন্তু অত্যন্ত প্রতিশোধ পরায়ণ, অত্যন্ত গোখরা সাপের মতো। এই যে কিছু কিছু কর্মকাণ্ডে আওয়ামী লীগের ভিতরে যে নিজেদের মধ্যেই শত্রুর জন্ম, বা তাদের মতের বাইরের কিছু জনমত, জনরোষের সৃষ্টি করেছিল, যে জায়গাগুলোর নীরবতা, যে জায়গাগুলোর সাইলেন্ট থাকা বলেন, বা মাঠে তাদের অনুপস্থিতি থাকাগুলো 5ই আগস্টের জনসমাবেশ, জনরোষকে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করেছিল। এর ভিতরে সবচেয়ে বড় আরেকটি বাধা ছিল হচ্ছে ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এবং বারবার যে কোনো পরিস্থিতিতেই ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বলেন, শুধুমাত্র ছাত্রলীগকে এগিয়ে দিয়ে, ছাত্রলীগকে প্রমোট করে, ছাত্রলীগকে সামনে এনে তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া। ছাত্র স্বেচ্ছাসেবক লীগ বলেন বা অন্যান্য যে লীগগুলো ছিল, এও একটা তাদের নিষ্ক্রিয়তার, প্রতিহিংসার প্রতিফলন। তারা এই জন্যই অনেকটা নীরব থেকেছে। সর্বশেষে 23-এর শেষে বা 24-এর যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগেরই 1%
ভোটে অংশগ্রহণ করতে পারেনি। তাদের কথা হলো, আমরা আমলিগ করি, আমলিগের লোক, আমাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ভোট কারা দিল, কিভাবে হলো, আপনিও জানেন, আমি জানি, আমাদের থেকে বেশি জানে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের শেষে এসে একটা চিন্তা চেতনায় প্রতিফলিত হচ্ছিল যে তাদেরকে হয়তো আওয়ামী লীগে আর রাখা হচ্ছে না, বা আওয়ামী লীগে তাদের মূল্যায়িত হচ্ছে না, অবমূল্যায়ন হবেন, এবং সামাজিকভাবে যদি তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিএনপির হাতে অত্যন্ত করুণ অপমানের সাথে পরাস্ত হইতে হবে, কারণ দল তাদের মূল্যায়ন করছিল না। যার জন্য তারাও অনেক ভীত সন্ত্রস্তর ভিতরেই সময় পার করছিল। এই যে আওয়ামী লীগের ভিতরে ক্যান্সার বা ক্ষয়রোগের মতো দলকে দুর্বল করে তুলে 5ই আগস্টকে এতটা জায়গা স্পেস করে দেওয়ার জন্য, এটা বরং এইটারই আমি নাম দিয়েছি, যেটা প্রাসাদ ষড়যন্ত্র নয়, প্রসাদ ভাগ বাটোয়ারা নিয়ে দলের অভ্যন্তরে যে কোন্দলের সৃষ্টি হয়েছিল, শেখ হাসিনা কেন্দ্রিক দলে একটি দল পরিগণিত হচ্ছিল, এবং হাসিনার সাথে সাধারণ আওয়ামী লীগের দূরত্ব থেকে শুরু করে দলের শীর্ষস্থানীয় নেতাদের অবহেলা, তাদেরকে দূরে ঠেলে দেওয়া, এসব কিছু মিলে এবং পুলিশ ভিত্তিক দেশ গঠনের বিরুদ্ধেই হয়তো এর ভিতরে আওয়ামী লীগেরই বড় একটি জায়গা তৈরি করে দিয়েছে। যারা একটু দেখাশোনা করেন বোঝেন, সপ্তাহখানেক হলো আজতক 24 ভারতের একটি বেসরকারি চ্যানেল থেকে 3 জন লোকের নাম বলা হয়েছে, জোনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, সাদ্দাম হোসেন। কিন্তু এটি বিশ্বাসযোগ্য নয়, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি। বরঞ্চ এটা যারা এর ভিতরে থেকে যেসব প্রতিভা শক্তিশালী আওয়ামী লীগার ছিলেন, যারা এর পিছনে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত ছিলেন, জড়িত ছিলেন, তারাই তাদের থেকে দৃষ্টিকে ঠেলে অন্যদিকে নেওয়ার জন্যই আনিসুল হকদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তবে এটা সত্য, মাসখানেক আগেই একটা জিনিস খুব সাইলেন্টলি প্রচার হয়েছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বা তার আগে বা পরে যারা দেশ থেকে বের হয়ে গেছে, হাসিনা যাদেরকে নিয়ে অবগত করে বের করে নিয়ে গেছেন, শুধুমাত্র হাসিনার অত্যন্ত বিশ্বস্ত লোক যারা, তাদেরকেই। এবং তিনি যাদেরকে বিশ্বাস করতেন না, প্রিয়ভাজন ছিলেন না, অথচ রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ছিল, তাদেরকে ব্যবহার করেছেন, তাদেরকে শেখ হাসিনা কোনোভাবে বিন্দুমাত্র আঁচ করতে দেননি যে তিনি পালিয়ে যাচ্ছেন, এবং তাদেরকে তিনি দেশে ফেলে রেখেই গেছেন। এবং পরবর্তীতে সরকারের পুলিশ বলেন, সর্বক্ষেত্রেই কিন্তু আওয়ামী লীগেরই বড় একটি অংশ এখনও দেশ পরিচালনা করছে, এবং কি অন্তর্বর্তী সরকারের ভিতরেও আওয়ামী লীগের অনুগত লোকজন রয়েছে। এবং যারা ধরা পড়েছে বা পড়ছে, যারা পড়েছে এরাও শেখ হাসিনার নির্দেশেই ধরা হয়েছে। এবং যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ধরা মানুষ, এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ভুলভাবে ধরেছিল, এবং শেখ হাসিনার নির্দেশ বলেন, অনুরোধ বলেন, তাতে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা ইচ্ছায় এখনও দেশ হয়তো চলার চেষ্টা করছে। সাধারণ জনগণ এর বাইরে থাকলেও দেশ পরিচালনার ক্ষেত্রে যাদের ভূমিকা, সেখানে আওয়ামী লীগের এই ভূত এখনও বসে আছে। এ ভূত তাড়াতে গেলে, 5ই আগস্টের আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে এটা নূতনভাবে আবার চিত্রায়িত করতে হবে,
রূপায়িত করতে হবে, রূপায়ণ করতে হবে। অর্থাৎ একটি সরকারকে সম্পূর্ণ উৎখাত করতে হলে তার তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত, সে যেখানেই হোক, প্রশাসনে থাক, সরকারি চাকরির যে কোনো জায়গাতেই থাক, দলীয় পদপদবিতে থাক, যেখানেই থাক না কেন, তাকে উৎপাটিত করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, 5ই আগস্টের এই চেতনা যেমন ভুল হবে, তেমনি ভারতমুখী, ভারতপন্থী বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, দালালবর্গ সৃষ্টি হয়েছে, সেটাকে দেশ থেকে উৎপাটন করা খুব একটা সম্ভব বলে মনে হয় না। অতএব জাতিকে, দেশপ্রেমিক মানুষকে আবারও ভাবতে হবে, 5ই আগস্টকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে সর্বক্ষেত্রে আবারও 5ই আগস্টের চিন্তা চেতনায় রাজপথে দাঁড়াতে হতে পারে। আসসালামু আলাইকুম।